আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথাটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। জীবনে বহুবার এই কথাটা তোমরা শুনেছো এবং বলেছো। বিভিন্ন উপমা দেওয়ার ক্ষেত্রেও বলা হয়ে থাকে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো জৈব রসায়নে এই ফলটা হচ্ছে কার্যকরীমূলক। তো এখন যদি বলা হয় এই জৈব যৌগ তোমার নাম কি, তো উত্তর হবে কি, কার্যকরীমূলকে পরিচয়। যেমন এখানে আমি বেশ কয়েকটা সমগোত্রী শ্রেণী লিখে রাখছি: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। তোমাদের এসএসসি লেভেলে এই কয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আর অনেক জৈব যৌগ আছে, কিটোন, এস্টার, ইথার, অ্যামিন, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা ইনশাল্লাহ। তো এখানে অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইনের কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহলের কার্যকরীমূলক OH। অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO। আর জৈব অ্যাসিডের কার্যকরীমূলক COOH। অর্থাৎ কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় কার্বন কার্বন একক বন্ধন, ওই যৌগটাকে বলা হবে অ্যালকেন। কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে ওই যৌগটা হবে অ্যালকিন। কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় কার্বন কার্বন ত্রিবন্ধন, ওই যৌগটা হবে অ্যালকাইন। কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় OH, তাহলে ওই যৌগটা হবে অ্যালকোহল। কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় CHO, তাহলে ওই যৌগটা হবে অ্যালডিহাইড। কোনো যৌগের কার্যকরীমূলক যদি হয় COOH, তাহলে ওই যৌগটা হবে জৈব অ্যাসিড। তো এখন এই কার্যকরীমূলক দেখে আমাকে যৌগটা চিনতে হবে যে এটা আসলে কোন সমগোত্রী শ্রেণী। ধরো কোনো যৌগে শেষে এরকম আছে CH3, CH2OH। তো আমাকে এখানে এই OH দেখে বুঝতে হবে যে এটা অ্যালকোহল, কেননা অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH। তো এই OH দেখে আমার নির্ধারণ করতে হবে যে এটা হচ্ছে অ্যালকোহল। যদি এরকম থাকে CH3, CHO, এখানে কি আছে কার্যকরীমূলক CHO, তাহলে এই CHO দেখেই আমি সহজেই বলতে পারবো এটা হচ্ছে অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO। যদি এরকম থাকে CH3, COOH, যদি এটা থাকে যে এখানে কার্যকরীমূলক কি আছে COOH, তো এখানে কার কার্যকরীমূলক জৈব অ্যাসিডের, তাহলে এটা জৈব অ্যাসিড। যদি এরকম থাকে যে এটা কার্বন, একটা কার্বনের সাথে একক বন্ধন আছে, তাহলে এটা অ্যালকেন। যদি এরকম থাকতো এখানে কি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকিন, কারণ অ্যালকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। যদি এরকম থাকতো কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে এই যৌগটার নাম হতো কি অ্যালকাইন, কারণ অ্যালকাইনের কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। আশা করি বুঝতে পেরেছ। তো এখন এই কার্যকরীমূলক দেখে যদি তুমি যৌগটা চিনতে পারো যে এটা কোন সমগোত্রী শ্রেণী, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড নাকি জৈব অ্যাসিড, তো এটা নির্ধারণ করার পরে তারপরে আমরা সহজে নামকরণ করতে পারবো। তো নামকরণের ক্ষেত্রে প্রত্যেকটা সমগোত্রী শ্রেণীর অসংখ্য কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ আছে। যেমন অ্যালকেনের অগণিত কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ আছে। তো সেক্ষেত্রে কার্বন সংখ্যার উপর নির্ভর করে যৌগগুলোর নাম হবে। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে ওই যৌগটার নামের প্রথম অংশ হবে মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয়, তাহলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে নামের প্রথম অংশ হবে বিউট। কার্বন সংখ্যা 5 হলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে হেক্স। কার্বন সংখ্যা 7 হলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে হেপ্ট। কার্বন সংখ্যা 8 হলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে অক্ট।
কার্বন সংখ্যা 9 হলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে নন। কার্বন সংখ্যা 10 হলে ওই যৌগের নামের প্রথম অংশটা হবে ডেক্ট। কার্বন সংখ্যা হিসাব করতে হবে যে যৌগের মধ্যে কার্বন কয়টা আছে। কার্বন যদি 4টা থাকে তাহলে ওই যৌগের নামের প্রথম অংশ হবে বিউট। এটা সবগুলা সমগোত্রী শ্রেণীর ক্ষেত্রেই, শুধুমাত্র অ্যালকেনের ক্ষেত্রে নয়। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা লাগবে যে কার্বন সংখ্যা 1 মিথ, 2 ইথ, 3 প্রোপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নন, 10 ডেক্ট। এটা সূরা ফাতিহার মতো করে সবার মুখস্থ করে নিতে হবে। যে কোনো কার্বন সংখ্যা দেখলে তুমি বলতে পারো যে কার্বন সংখ্যা 5, তাহলে তো এটা পেন্ট। জাস্ট এটাকে নির্ধারণ করতে হবে। এর পরের কাজ হচ্ছে দেখতে হবে এই যৌগে কার্যকরী মূলক কি আছে। আর কার্যকরী মূলক কয়টা? 6টা লিখছি। কার্বন কার্বন এক বন্ধন, এটা হচ্ছে অ্যালকেন। কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা অ্যালকিন। কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা অ্যালকাইন। OH, এটা অ্যালকোহল। CHO, অ্যালডিহাইড। COOH, জৈব অ্যাসিড। তো এই কার্যকরী মূলকগুলো দেখে এই সমগোত্রী শ্রেণীটা আগে নির্ধারণ করতে হবে যেটা কোন সমগোত্রী শ্রেণী। আর কার্বন সংখ্যা হিসাব করে তো তুমি নামের প্রথম অংশটা সিলেক্ট করবাই। এর পরের কাজ হচ্ছে প্রত্যেকটা সমগোত্রী শ্রেণীর একটা সাফিক্স আছে, যে নামের শেষের অংশ। আমরা ইংলিশ গ্রামারে প্রিফিক্স সাফিক্স পড়ছি সবাই, যে সাফিক্স কি? কোনো ওয়ার্ডের শেষে এক বা একাধিক অক্ষর যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে। তো এক্ষেত্রে এই অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে এন যুক্ত হবে, এন যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে। অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, অ্যালকাইনের সাফিক্স আইন, অ্যালকোহলের সাফিক্স নল, অ্যালডিহাইডের সাফিক্স নেল, আর জৈব অ্যাসিডের সাফিক্স নয়িক অ্যাসিড। এখন এই যে আমি সাফিক্সগুলো বললাম, কোনো কেমিস্ট্রির বইতে এরকম সাফিক্স কিন্তু পাবা না। আমি তোমাদেরকে একটু সহজে বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করছি, এই কৌশলটা অবলম্বন করছি। যে এটাকে যদি তুমি সাফিক্স হিসাবে চিন্তা করো, যে অ্যালকেনের সাফিক্স এন, অ্যালকিনের সাফিক্স ইন, অ্যালকাইনের সাফিক্স আইন, অ্যালকোহলের সাফিক্স নল, অ্যালডিহাইডের সাফিক্স নেল, আর জৈব অ্যাসিডের সাফিক্স নয়িক অ্যাসিড। এইভাবে যদি চিন্তা করো তাহলে জৈব যৌগগুলো সহজে নামকরণ করতে পারবা। যেমন আমরা একটা যৌগ লিখি CH3, CH2, CH3। এটা একটু দেখো তো, এখানে কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে, তার মানে এটা অ্যালকেন। শুরুতেই বলে আসছে কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন বুঝলাম, কিন্তু এটা তো অ্যালকেন সমগোত্রী শ্রেণী। তো এইটার নামটা কি? মূলত নামের শুরুতেই কি করতে বলছি? কার্বন সংখ্যা হিসাব করতে হবে। কার্বন কয়টা আছে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, টোটাল কার্বন সংখ্যা আছে 3টা। তো যখন কার্বন সংখ্যা 3 হবে তখন নামের প্রথম অংশটা কি হবে? 3 কার্বনে প্রোপ, তাহলে প্রথম অংশটা হবে প্রোপ। এরপরে দেখতে হবে এটা কোন সমগোত্রী শ্রেণী। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন আছে তাহলে এটা অ্যালকেন। আর অ্যালকেনের সাফিক্স কি? অ্যালকেনের সাফিক্স হচ্ছে এন, অ্যালকেনের সাফিক্স এন। তাহলে কি হবে? এই প্রোপের সাথে এন যুক্ত হবে, তাহলে প্রোপ যোগ এন, তাহলে কি হবে? প্রোপেন। ক্লিয়ার? এরপরে দেখো, যদি এই যৌগটা এরকম থাকতো, যৌগটা যদি এরকম থাকতো তাহলে এই যৌগটার নাম কি হতো? যে এখানে কার্যকরী মূলক কি আছে? প্রথমেই দেখতে হবে কার্যকরী মূলকটা। এখানে কার্যকরী মূলক আছে OH, তার মানে কি এটা অ্যালকোহল। আচ্ছা, এখানে কার্বন সংখ্যা কত আছে? কার্বন সংখ্যা আছে 1, 2, 3, 3 কার্বন। আর 3 কার্বন থাকলে কি হবে? প্রোপ, তাহলে লিখলাম প্রোপ। আর এটা অ্যালকোহল হওয়ার কারণে অ্যালকোহলের সাফিক্স কি? অ্যালকোহলের শেষের অংশটা কি হবে? নল, তাহলে এখানে দিব প্রোপানল, নামকরণ হয়ে গেল। এরপরে যৌগটা যদি এরকম হতো,
CH3 CH2 CH2 CHO। তো এই যৌগটার ক্ষেত্রে লক্ষ্য করো কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। তো 4 কার্বন থাকলে নামের প্রথম অংশ কি হবে, 4 কার্বনে বিউট, তাহলে হবে বিউট। বিউট। এখন দেখো এর কার্যকরী মূলক যেহেতু CHO, আর কার্যকরী মূলক যখন CHO তখন এটার সমগোত্রী শ্রেণীটা কি, অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে সাফিক্স কি হবে, নেল, তাহলে এখানে কি হবে বিউটানেল। এরপর আরেকটা যৌগ যদি এরকম হতো, এখানে দেখো কার্বন সংখ্যা কত, 2, তাহলে 2 কার্বন হলে কি হবে, 2 কার্বনে ইথ, তাহলে লিখবো ইথ। আর এটা কোন সমগোত্রী শ্রেণী, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাহলে এটা হবে অ্যালকিন। আর অ্যালকিনের সাফিক্স কি, অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, তাহলে ইথ যোগ ইন কি হবে ইথিন। যদি একটা যোগ এরকম হতো, এখানে কি আছে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, আর কার্বন সংখ্যা কত 1 2, 2 কার্বন থাকলে তার নামের প্রথম অংশটা কি হবে ইথ, লিখলাম ইথ। আর এখানে যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এর কার্যকরী মূলক কি, কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে যৌগটা হবে অ্যালকাইন, কারণ অ্যালকাইনের কার্যকরী মূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। আর অ্যালকাইনের সাফিক্স কি আইন, তাহলে ইথ যোগ আইন কি হবে ইথাইন। আশা করি বুঝতে পেরেছ যে এই কিভাবে এই কার্বন সংখ্যার উপর নির্ভর করে এবং এই সমগোত্রী শ্রেণীটা আগে বোঝার পরে তার সাফিক্স দিয়ে নামকরণ কিভাবে করতে হয়। এখন আমরা প্রত্যেকটা সমগোত্রী শ্রেণী নিয়েই আমরা এই যে 10টা লিখে রাখছি কার্বন সংখ্যা, 10টাকে একটু ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা অ্যালকেনটা দেখব। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে প্রথম কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগটা কি হবে CH4, এরপরে হচ্ছে C2H6, C3H8, C4H10, C5H12, C6H14। অর্থাৎ এই সাধারণ সংকেত অনুসারে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের 2 বেশি। এখানে n এর মান যদি 2 বসানো হয় তাহলে কি হবে C2H, n এর মান 2 হলে 2 আর 2 গুণ করলে 4 আর 2 যোগ করলে হবে 6, তাহলে C2H6। অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা হবে কার্বন সংখ্যার দ্বিগুণের 2 বেশি। ক্রমান্বয়ে C3H8, C4H10, C5H12, C6H14। এখন এগুলোর নাম কি হবে, আমরা যদি যৌগগুলোকে এভাবে লিখি, যেখানে CH4 এটাকে লিখতে পারি কার্বনের হাত 4টা, তাহলে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে মিথেন। এরপরে দেখো C2H6, এখানে কার্বন সংখ্যা কত 2, তাহলে 2টা কার্বন লিখলাম, যেহেতু এটা অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন। এখন এই কার্বনের 4টা হাত হতে যোজনী 4 পুরা করতে এখানে হাইড্রোজেন কটা দিতে হবে, যেহেতু এক বন্ড আছে, আর দিতে হবে CH3, এখানেও দিতে হবে CH3। তো এখানে কার্বন কার্বন একক বন্ধন আর কার্বন সংখ্যা 2, 2 কার্বনে কত ইথ, আর অ্যালকেনের সাফিক্স হচ্ছে n, তাহলে কি হবে ইথ যোগ n ইথেন। এই যৌগটা দেখো C3H8, এখানে এক বন্ড আর 3টা হাইড্রোজেন দিলাম, কার্বনের হাত 4টা পুরো হয়ে গেল। এই কার্বনের 2 দিকে 2টা বন্ড আছে আর দিতে হবে তাহলে CH2, আর এখানে এক বন্ড আছে এখানে দিতে হবে 3। যেহেতু কার্বন সংখ্যা 3 আর 3 কার্বন হলে নামের প্রথম অংশ হবে প্রোপ, আর অ্যালকেনের সাফিক্স হলো n, তাহলে প্রোপ যোগ n, তাহলে কি হবে প্রোপেন।
এই যৌগগুলোকে আমরা এভাবে লিখতে পারি গাঠনিকভাবে, কার্বন কার্বন ত্রিবন্ধন লিখলাম, আর প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত দিলাম আর হাইড্রোজেন যোগ করে দিলাম। এটাও প্রোপেন, এটাও প্রোপেন, এটাও প্রোপেন, একভাবে লিখলেই হয়। তো এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত বা স্ট্রাকচার এরকম। এরপর যদি দেখি বিউটেন, তাহলে কি হবে? 4টা কার্বন দিয়ে দিলাম। এখানে হবে CH3, যেহেতু একটা বন্ড আছে একটা, আর এই যে 3টা হাইড্রোজেন 4টা। এখানে হবে 2, দুই দিকে 2টা বন্ড আছে আর H2, মোট 4টা। এখানেও CH2, আর এখানে যেহেতু একটা বন্ড আছে তো এখানে হবে 3। এটার নাম হচ্ছে, যেহেতু 4 কার্বন মানে কি বিউট, কার্বন সংখ্যা 4 হলে নামের প্রথম অংশ হবে বিউট। আর যেহেতু এটা অ্যালকেনের সাফিক্স হচ্ছে N, তাহলে এটার নাম হবে বিউটেন। এইভাবে আমরা ডেক পর্যন্ত করতে পারবো। নাম হবে কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এরপরে আমরা দেখব অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকিনের ক্ষেত্রে এক কার্বন বিশিষ্ট কোনো যৌগ হবে না, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে, কমপক্ষে 2টা কার্বন লাগবে। তো এখানে শুরু হবে 2 থেকে, তো C2, এই সাধারণ সংকেত অনুসারে কি হবে? CnH10, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা হবে কার্বন সংখ্যার ডাবল। C2H4, C3H6, C4H8, C5H10, C6H12, এরকমভাবে হবে। তো এটা যদি গাঠনিক সংকেতটা লিখি তাহলে কি হবে? কার্বন 2টা, তাহলে 2 কার্বন লিখলাম। আর কার্বন, যেহেতু অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ এখানে দ্বিবন্ধন হবে। আর দ্বিবন্ধন হলে এখানে হাইড্রোজেন কটা হবে? কার্বনের 2টা হাত অলরেডি ভরাট হয়ে গেছে, আর 2টা হাত খালি আছে, তো 2টা হাইড্রোজেন হবে। এখানেও 2টা হাইড্রোজেন, এরকম হবে স্ট্রাকচারটা। যদি এরকম হয় 2 কার্বন, এর নামের প্রথম অংশটা হবে ইথ, আর অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, তাহলে ইথ যোগ ইন, যোগটার নাম হবে ইথিন। এরপর আমরা এটা দেখি C3H6, 3 কার্বন, যে কোনো এক জায়গায় আমি ইচ্ছা মতো দ্বিবন্ধন লিখে দিতে পারি। এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন কটা হবে? এ পাশে 2টা আছে, আর এখানে হাইড্রোজেন দিতে হবে 2টা, টোটাল 4টা। মনে রাখতে হবে কার্বনের 4টা হাত পুরা করতে হবে। তো এখানে এদিকে আছে 2টা বন্ড, এদিকে আছে একটা বন্ড, টোটাল 3টা, আর একটা হাত খালি আছে, তাহলে এখানে হবে H। এই কার্বনে কি আছে? একটা বন্ড আছে আর 3টা হাত খালি আছে, তো এখানে দিতে হবে CH3। যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এক জায়গায়, তো এটা অ্যালকিন, আর কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা যখন 3 হবে তার নামের প্রথম অংশ হবে কি? প্রোপ। আর অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, তাহলে প্রোপ যোগ ইন, যোগটার নাম হবে প্রোপিন। এরকম ভাবে বাকিগুলো হবে। তো এখন অ্যালকিনের ক্ষেত্রে যদি এরকম স্ট্রাকচার বা গাঠনিকভাবে সংকেতটা দেওয়া না থাকে, তাহলে তুমি বন্ধন কিভাবে বুঝবা যে এক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন আছে? তুমি তো বন্ধন দেখে, কার্যকরী মূলক দেখে যৌগটা নির্ধারণ করবা। তো যদি আণবিক আকারে থাকে, জাস্ট এতটুকু কথা মনে রাখবা যে অ্যালকিনের যেহেতু সাধারণ সংকেত CnH2n, সেজন্য অ্যালকিনে হাইড্রোজেন সংখ্যা হবে কার্বন সংখ্যার দ্বিগুণ। যদি হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণ হয় তাহলেই সেই যৌগটা হবে অ্যালকিন। ঠিক এরকমভাবেই ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন এরকমভাবে হবে। এরপরে আমরা দেখব অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH10-2, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা হবে
কার্বন সংখ্যা ডাবলের 2 কম। তো যদি কার্বন সংখ্যা এখানেও 1 কার্বন বিশিষ্ট কোনো যৌগ হবে না, 2 কার্বন থেকে শুরু হবে। তো যদি n এর মান 2 বসাই তাহলে C2, আর এখানে হবে 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ তাহলে C2H2। এরপরে কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে সাধারণ সংকেত অনুসারে হাইড্রোজেন সংখ্যা কত হবে? C3, 3 দুগুণে 6 থেকে 2 কম, তাহলে 6 থেকে 2 কম হলে কত হবে? 4। এরপরে C4 হলে কত হবে? 4 দুগুণে 8, তার চেয়ে 2 কম 6, H6। 5 হলে কত হবে? 5 দুগুণে 10, 10 থেকে 2 কম H8। এরকম হবে। তো এটাকে যদি আমরা একটু এটা থেকে আমরা নাম লিখতে পারি যে 2 কার্বন, তাহলে এটা কি হবে? 2 কার্বন থাকলে নামের প্রথম অংশটা হবে ইথ, লিখলাম ইথ। আর এটা যেহেতু অ্যালকাইন, অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন, তাহলে ইথ যোগ আইন, তাহলে কি হবে? ইথাইন। ঠিক তদ্রুপভাবে এটা 3 কার্বন, এটা অ্যালকাইন, এটা হবে প্রোপাইন, এটা হবে বিউটাইন। এটা 5 কার্বন, তাহলে কি হবে? পেন্টাইন। এখানে 2টা কার্বন আছে, লিখলাম। আর যেহেতু এটা অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, 3 বন্ধন দিলাম। তো এই কার্বনের 3টা বন্ড, এই কার্বনের হাত আছে 4টা, 3 হাত পোড়া হয়ে গেছে, আর 1টা হাইড্রোজেন লাগবে, তাহলে এই কার্বনের 4টা হাত পোড়া হয়ে যাবে। আর এই কার্বনে দিতে হবে H, তাহলে CH ট্রিপল বন্ড CH, এটার নাম হবে কি? 2 কার্বন, এজন্য ইথাইন। এরপর এটা দেখো 3 কার্বন, এখানে লিখতে হবে, লিখলাম। এর যে কোনো একটাই তুমি ত্রিবন্ধন দিয়ে দাও। তো এখানে হাইড্রোজেন কটা হবে? 1টা, কারণ প্রত্যেকটা কার্বনের হাত 4। এখানে এদিকে 1টা আছে, এদিকে 3 আছে, তো টোটাল 4। এখানে কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না, আর এখানে হাত আছে 1টা, আর বাকি হাইড্রোজেন লাগবে 3টা। তো দেখো তাহলে কার্বন সংখ্যা হলো 3, আর হাইড্রোজেন কত হলো? 1টা, আর এই যে 3টা, 4টা, এই যে C3H4, এটার নাম হচ্ছে প্রোপাইন। এরপরে হচ্ছে বিউটাইন, 4 কার্বন, যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন দিয়ে দাও। এখানে হবে CH3, এখানে 1 বন্ধন, আর এদিকে আছে 3 বন্ধন 4, এখানেও হাইড্রোজেন হবে না। এখানে 3 আর একে 4, এখানেও হাইড্রোজেন হবে না, এখানে হবে 3। তাহলে কি হলো? কার্বন সংখ্যা 4, 1 2 3 4, 4 কার্বনে বিউট। আর যেহেতু ত্রিবন্ধন আছে, তার মানে এটা অ্যালকাইন, আর অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন, তাহলে বিউট যোগ আইন, নাম হবে বিউটাইন। ঠিক তদ্রুপভাবে পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, এরকমভাবে হবে। এখন দেখো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH, এটাকে এভাবে লেখা হয় ROH। তো এখন এই CnH2n+1 আমরা অ্যালকেনে পড়ছিলাম, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, আর এখানে কি? CnH2n+1। এখানে কি হয়েছে? হাইড্রোজেন একটা কমছে, আর OH এসে বসছে। তো এখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা হলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন এটা হচ্ছে ইথেন, C2H6। এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি বা ছেড়ে দিই, তাহলে কি হবে? C2H5, একযোজী মূলকের সৃষ্টি হবে। এটাই হচ্ছে CnH2n+1। অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2, তখন হয়েছে C2H6। আর এখানে C2H5 একটা হাইড্রোজেন যখন ছেড়ে দিলাম, তখন সাধারণ সংকেতটা কেমন হবে? CnH10+1। তো এই যৌগটার নাম হবে, অ্যালকাইলের সাফিক্স হচ্ছে আইল,
তো এখান থেকে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে এই যৌগটার নাম হবে ইথাইল। প্রোপেনের ক্ষেত্রে প্রোপেন থেকে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে হবে প্রোপাইল। বিউটেন থেকে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে তার নাম হবে বিউটাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে CH3, এটার নাম হবে মিথাইল। আর এই সমস্ত অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল সবগুলোকে বলা হয় আর, এজন্য আর ওএইচ অথবা CnH10+1 একই কথা। এরপরে ওই অ্যালডিহাইডের ক্ষেত্রে বলা হতে পারে আর CHO, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আর COOH। আবার সাধারণ সংকেত এভাবে বলা যায় CnH10+1 CHO, CnH10+1 COOH, একই কথা। তো এটুকু যদি বুঝে থাকো, দেখো মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হবে CH3 মিথাইল। তো এর সাথে একটা OH যোগ করলাম, তো এই যৌগটার নাম হবে কি, যেহেতু এখানে কার্বন সংখ্যা আছে 1 তাহলে হবে মিথ। আর কার্যকরী মূলক যেহেতু OH, এটা অ্যালকোহল, আর অ্যালকোহলের সাফিক্স হচ্ছে কি নল, আর কার্বন কত আছে 1, তাহলে মিথ যোগ নল, তাহলে মিথানল। যদি এরকম লিখি CH3 CH2OH, এই যে এই পর্যন্ত একটু খেয়াল করো, CH3 CH2 এটা কি ইথাইল। যেহেতু ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, ইথেন হচ্ছে CH3 CH3, একটা হাইড্রোজেন কমে গেছে, তার মানে এটা কি হচ্ছে ইথাইল মূলক। আচ্ছা, তো এখন ইথাইল এটা কি, আর অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি CnH10+1। এটাকে যদি একটু আণবিকভাবে লিখি তখন কি হবে C2H5OH, এই যে সাধারণ সংকেতের সাথে মিলে যাবে। তো এখানে যেহেতু কার্বন সংখ্যা 2 তাহলে এটা হবে ইথ। আর কার্যকরী মূলক OH, আর যখন কার্যকরী মূলক OH হবে তখন তার সাফিক্স কি নল, তাহলে ইথ যোগ নল, তাহলে কি হবে ইথানল। এটা কি, এটা প্রোপানল, 3 কার্বন, তাহলে প্রোপ। আর OH হচ্ছে কার্যকরী মূলক, আর OH থাকলে তার সাফিক্স কি হবে নল, তাহলে ইথান প্রোপানল। এরকম থাকলে এটা কি হবে, কার্বন সংখ্যা কত 1 2 3 4, তাহলে বিউট। আর যেহেতু OH আছে এটা অ্যালকোহল, আর অ্যালকোহলের সাফিক্স হচ্ছে নল, তাহলে বিউটানল। তো এই 3-4টা যদি বুঝে থাকো আর সবগুলাই তোমরা পারবে। এরপরে দেখব অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 CHO। অর্থাৎ আর CHO, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কার্বন সংখ্যার চেয়ে হাইড্রোজেন সংখ্যা হবে ডাবলের 1 বেশি। তো এখানে 1 কার্বন বিশিষ্ট যদি লিখি HCHO, কার্বন সংখ্যা কত 1, তাহলে এটা কি 1 হলে কি মিথ। আর এখানে কার্যকরী মূলক হচ্ছে CHO, কার্যকরী মূলক যদি CH হয় যৌগটার নাম হবে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে নেল, আর এখানে 1 কার্বনের জন্য হবে মিথ, তাহলে মিথ যোগ নেল কি হবে মিথানেল। এরপর যদি লিখি CH3 CHO, এই যৌগটা একটু লক্ষ্য করো, এখানে কার্বন কত আছে টোটাল, কার্বন আছে 1 2 কার্বনে কি হবে ইথ। আর এই CHO হচ্ছে কার্যকরী মূলক, যখন কার্যকরী মূলক CHO যৌগটা হবে কি অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে নেল, তাহলে ইথ যোগ নেল কি হবে ইথানেল। এরপরে দেখি
এখানে কার্বন কত 1 2 3, আর যখন কার্বন সংখ্যা 3 হবে তখন নামের প্রথম অংশ হবে প্রোপ। আর এখানে কার্যকরী মূলক হচ্ছে CHO, তাহলে এটা অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে ন্যাল, তাহলে প্রোপ যোগ ন্যাল কি হবে প্রোপানল। এরপরে যদি লিখি CH3 CH2 CH2 CHO, এটা কি হবে, এটা হবে 4 কার্বন, তাহলে বিউটানল। 5 কার্বন হলে পেন্টানল। এটাকে যদি আরেকটা আণবিক আকারে লিখি কি হবে 3 4 কার্বন সি, এটা তো কার্যকরী মূলক কি C3H7CHO, এটা আর এটা একই জিনিস। এই যে C3H7 ডাবলের চেয়ে 1 বেশি, আর CHO ডাবলের চেয়ে 1 বেশি CHO, এটা অ্যালডিহাইড, কার্বন সংখ্যা 3 আর একটা 4 কার্বন, এজন্য হবে বিউটানল। তো এতটুকু যদি বুঝে থাকো অ্যালডিহাইডের নামকরণ করতে পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখব জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH অথবা আর COOH। তো এই জৈব অ্যাসিডেরও 1 কার্বন বিশিষ্ট কোনো যৌগ নয়, 2 কার্বন থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে CH3 COOH CH3 CH2 COOH CH3 CH2 CH2 COOH। তো এই যৌগগুলোর ক্ষেত্রে দেখো এখানে কত কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা যখন 2 হবে তখন নামের প্রথম অংশ হবে কি ইথ, লিখলাম ইথ। এখানে কার্যকরী মূলক হচ্ছে COOH। তো কার্যকরী মূলক যখন COOH হবে তখন যৌগটার নাম কি হবে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের সাফিক্স হচ্ছে নয়িক অ্যাসিড, তাহলে কি হবে ইথানোয়িক অ্যাসিড। এরপরে এখানে কার্বন সংখ্যা কত আছে 1 2 3, কার্বন সংখ্যা যখন 3 হবে তখন তার নামের প্রথম অংশটা কি হবে 3 কার্বনের প্রোপ, লিখলাম প্রোপ। আর এখানে কার্যকরী মূলক যেহেতু COOH, তাহলে যৌগটা কি হবে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের সাফিক্স হচ্ছে নয়িক অ্যাসিড, তো এখানে কি প্রোপানয়িক অ্যাসিড। এরপরে এই যৌগটাতে কার্বন সংখ্যা কত 4 1 2 3 4, কার্বন সংখ্যা যখন 4 হবে তখন ওই যৌগটার নামের প্রথম অংশ কি হবে বিউট। আর এখানে যেহেতু কার্যকরী মূলক COOH জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের সাফিক্স কি নয়িক অ্যাসিড, তাহলে বিউটানয়িক অ্যাসিড। এগুলোকে এভাবে লেখা যেতে পারে C2H5COOH, এটাও কিন্তু প্রোপানয়িক অ্যাসিড, কারণ এখানে কার্বন সংখ্যা 2 আর একটা 3, তাহলে প্রোপ। আর এখানে কি আছে COOH, মানে এটা জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের সাফিক্স হচ্ছে নয়িক অ্যাসিড, তাহলে কি হবে প্রোপানয়িক অ্যাসিড। আর এই শুরুর যে অংশটা C2H5 আগেই বলেছি অ্যালকাইল মূলক, এই যে আর বা CnH10+1 কার্বন সংখ্যার চেয়ে হাইড্রোজেন সংখ্যা ডাবলের 1 বেশি, তার সাথে এই COOH। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখব এতটুকু যদি বুঝতে পারো তাহলে আশা করি জৈব যৌগের এই যে কয়েকটা সমগোত্রী শ্রেণী আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড, এগুলোর নামকরণ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আলোচনা। এখন তোমাদেরকে আর একটু বলে রাখি মেমোরাইজ করার জন্য, জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তোমাদের অ্যাট ফার্স্ট কার্বন সংখ্যার উপরে নামের প্রথম অংশটা কী হবে সেটা নির্ধারণ করতে হবে, এই যে এটা মুখস্থ করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে কোন সমগোত্রী শ্রেণীর কার্যকরীমূলক কোনটা, এটা একটু মনে রাখতে হবে।
আর কোন সমগোত্রী শ্রেণীর সাফিক্স নামের শেষের অংশে কি যুক্ত হবে এটা মনে রাখতে হবে। আর জৈব যৌগের নামকরণ যখন করবা তখন এট ফার্স্ট কার্বন সংখ্যা গণনা করবা। কার্বন সংখ্যা গণনা করে নামের প্রথম একটা অংশ আগে নির্ধারণ করবা। এরপর দেখবা ওর কার্যকরী মূলক কি এবং ওটার কোন সমগোত্রী শ্রেণী, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এর কোনটার মধ্যে পড়ে। ওইটা দেখে দেখবা ওইটার সাফিক্সের অংশটা কি, শেষের অংশটা কি। তো এই শেষের অংশটার সাথে এই যে এই কার্বন সংখ্যার যে নামের প্রথম অংশ এটা মিলাই দিবা, তাহলে নামকরণ হয়ে যাবে। আর এই জৈব যৌগের নামকরণ যদি পারো তাহলে যে কোনো সংকেত লিখতে পারবা, সহজেই বিক্রিয়া করতে পারবা এবং এই যৌগগুলো প্রস্তুত করতে পারবা। নেক্সট ক্লাসে আমি জৈব যৌগের প্রস্তুতি এবং কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।